42,000-এর প্যানেলে যারা চাকরি করছেন, চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগে যারা ইন্টারভিউ দিচ্ছেন, কিংবা 6 নম্বর পেয়ে যারা পাস করতে চলেছেন, সকলের জন্য হতে চলেছে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা খুবই সূক্ষ্মভাবে আলোচনা করতে চলেছি যে 42,000 প্যানেলের ওপরে কী প্রভাব পড়তে পারে, বা চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউর ওপর কী প্রভাব পড়তে পারে। এই 6 নম্বর পেয়ে পাস করা ক্যান্ডিডেটরা তারা কোথায় কি সুযোগ পাবে না পাবে সমস্ত বিষয়। তো যাই হোক, ভিডিওটির মূল অংশ শুরুর পূর্বে জানাতে চাইব, ভিডিওতে দেখুন দুটো বই শো হচ্ছে। যারা অঙ্কে খুবই দুর্বল, বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, চঞ্চল ঘোষের এই যে নিমেষে অঙ্ক বইটা আপনারা কিন্তু পারচেস করতে পারেন। আমি নিজেও কিন্তু প্রথম এই বইটা থেকেই প্র্যাকটিস শুরু করেছিলাম, এবং আর্টসের একজন ছাত্র হওয়া সত্ত্বেও এখন কিন্তু অঙ্কে যথেষ্ট সবল। আর তোমরা যারা এএনএম জিএনএমের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা এএনএম জিএনএমের এই বইটা কিন্তু ক্রয় করতে পারো। এটাও কিন্তু এএনএম জিএনএমের জন্য খুবই অসাধারণ একটা বই। তো যাই হোক, প্রথমেই জানাতে চাইব টেট 2014, সেখানে প্রশ্ন যে ভুল ছিল তা কিন্তু খুব ভালোভাবেই প্রমাণিত। একটা সময় দেখেছিলাম টেট 2014 থেকে 6খানা প্রশ্ন ভুল পাওয়া গেল, এবং সেখান থেকে কিছু ক্যান্ডিডেটকে নম্বর দিয়ে পাশ করানো হলো, সরাসরি তারা কিন্তু চাকরিটা পেয়ে গেল। কিন্তু যেহেতু প্রত্যেককে এই নম্বরটা দেওয়া হয়নি, তাই অনেকেই আবারও আদালতের দ্বারস্থ হলো। সুপ্রিম কোর্ট থেকে অবশেষে আমরা দেখতে পেলাম পরিষ্কার নির্দেশ দেয়া হলো যে এই যে 6টা প্রশ্ন ভুল আছে, এখান থেকে আবারও দেখা হোক কারা কত নম্বর পাওয়ার যোগ্য, তাদেরকে তত নম্বর আবার প্রদান করা হোক এবং পাস করানো হোক। প্রত্যেকেই যে 6 নম্বর পাবেন এমন কিন্তু নয়। কেউ অলরেডি এই 6 নম্বরের মধ্যে 2 নম্বর 3 নম্বর পেয়ে বসে আছেন। কারণ এই 6টা প্রশ্নের মধ্যে অনেকেই এমন আছেন 1টা 2টো 3টে প্রশ্ন ঠিক করে ফেলেছিলেন এবং নম্বরটা অলরেডি পেয়ে গেছেন। তাই তারা কিন্তু পুরো 6-এর মধ্যে 6 পাবেন না। তারা কিন্তু অলরেডি যে নম্বরটা পেয়ে আছেন সেটা বাদ দিয়ে বাকিটা পাবেন। আর যারা এই 6-এর মধ্যে একটা প্রশ্নেও ঠিক উত্তর করেননি, অর্থাৎ 1 নম্বরও পাননি, তারা কিন্তু পেয়ে যাবেন পুরো 6-এর মধ্যে 6, যদি আপনি প্রশ্নগুলো অ্যাটেন্ড করে থাকেন। এবার বিষয়টা হলো, যদি আপনারা পাস করেন, মানে আমরা তর্কের খাতিরে মেনে নিলাম এখান থেকে পাস করলো আরও নতুন করে 50,000 ক্যান্ডিডেট। হ্যাঁ, চোখ কপালে ওঠার কিন্তু কোনো কারণ নেই। নতুন করে 50,000 ক্যান্ডিডেট যে পাস করবে না এটা কিন্তু নয়, পাস কিন্তু করতেই পারে। এমনকি 60-70,000 ক্যান্ডিডেটও কিন্তু এখানে আবারও নতুন করে পাস করে যেতে পারে। কেন? চলো তারও একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আগেই বলেছি পুরো সূক্ষ্মভাবে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। 2017 টেট, সেখানে পরীক্ষা দিয়েছিল মাত্র 2 লক্ষ মতো ক্যান্ডিডেট। 2 লক্ষ আবেদন পড়েছিল, পরীক্ষা দিয়েছিল এই 1,80,000 থেকে 90,000 ক্যান্ডিডেট। তো আমরা রাউন্ড ফিগার 2 লক্ষই মনে করছি। 2 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম পরবর্তী সময়ে এসসি এসটি ওবিসি, অর্থাৎ যারা রিজার্ভেশনের মধ্যে পড়ে, তাদের ক্ষেত্রে 83-র বদলে 82 নম্বরে পাস ঘোষণা করা হয় আদালতের পক্ষ থেকে, অর্থাৎ 1 নম্বর কমিয়ে দেওয়া হয় তাদের পাসের ক্ষেত্রে। তাতেই দেখা যায় নতুন করে আবার 1000 ক্যান্ডিডেট কিন্তু পাস করে যায়। যদি এটা শুধুমাত্র এসসি এসটি ওবিসিদের জন্য না হয়ে সকলের জন্য হতো, অর্থাৎ 100% ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1 নম্বর কম পেয়েও পাস করানো হতো, তাহলে কি হতো? নিশ্চয়ই এই সংখ্যাটা 1000 না হয়ে হতো 2000, তাই নয় কি? অবশ্যই তাই। এবার যেখানে মাত্র 2 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল এবং মাত্র 1 নম্বর কম পেয়েও পাস করানোর খাতিরে 2000 মতো ক্যান্ডিডেট পাস করতে পারত, পুরো যদি সকলকেই 1 নম্বর কমানো হতো, সেটাই বলতে চাইছি। তাহলে যেখানে 2014 টেটে 20 লক্ষ প্রায় ক্যান্ডিডেট ছিল, সেখানে পাস করবে কত? নিশ্চয়ই এর থেকে 10 গুণ, অর্থাৎ 20,000 ক্যান্ডিডেট, তাই নয় কি? কিন্তু 1 নম্বর নয়, এখানে 6 নম্বরের ব্যাপার। অর্থাৎ 6 নম্বর যেহেতু প্রত্যেকে আবার পেতে পারে, তাই তাহলে তারও 6 গুণ, অর্থাৎ 20,000-এর 6 গুণ। তাহলে কি 1,20,000 ক্যান্ডিডেট পাস করতে পারে না? না, 1,20,000 তো পাস করতে পারে না নতুন করে, কারণ অনেকেই তো অলরেডি 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পেয়ে বসে আছে। তাহলে এই সংখ্যাটা আমরা মাঝামাঝি ধরতেই পারি, অর্থাৎ 60,000 কিন্তু খুব অনায়াসেই পাস করতে পারে নতুনভাবে, যদি এই 6 নম্বর প্রত্যেকেই দেয়া হয়। আর দিতে তো বাধ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ, কারণ সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার তেমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হলো, সংখ্যাটা যাই হোক না কেন,
20,000, 30,000, 50,000, 60,000, 80,000 কিংবা 1,00,000, যাই সংখ্যক ক্যান্ডিডেট পাস করুক, তাদের ভবিষ্যৎই বা কী, 42,000 প্যানেলের ভবিষ্যৎই বা কী, বা নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ চলছে তার উপরেই বা কী প্রভাব আসতে পারে। চলুন এই বিষয়টা নিয়েও খুব সংক্ষেপে খুবই পরিষ্কারভাবে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই আপনাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন করব। প্রশ্নগুলো হলো ঠিক এরকম: এই যে নতুনভাবে ক্যান্ডিডেটটা পাস করবে, সংখ্যাটা যাই হোক না কেন, তাদের তাদের বেশিরভাগ ক্যান্ডিডেটের বয়সই কি চাকরির বয়সের থেকে বেশি হয়ে যায়নি? আপনারা কিন্তু পরিষ্কার উত্তর অবশ্যই দেবেন যে হ্যাঁ, এর মধ্যে যারা পাস করতে চলেছে দেখা যাবে অনেকেরই বয়স কিন্তু পার হয়ে গেছে। এবার পরের প্রশ্ন হলো এরকম: তাহলে আদালত কি বলছে? যাদের বয়স পার হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলছেটা কি আদালত? আদালত কিন্তু ঠিক এরকমই বলছে, 14 টেট থেকে যদি কোনো ক্যান্ডিডেট পাস করে তাকে পরবর্তী ইন্টারভিউতে বসার সুযোগ দিতে হবে, তার বয়সের ক্ষেত্রে ছাড় দিতে হবে। অর্থাৎ তারা যদি 6 নম্বর পেয়ে পাস করে তাহলে আবার ইন্টারভিউতে বসার যোগ্যতা অর্জন করছে, তাই তো? এবার প্রশ্ন হলো, শুধুমাত্র বয়সে ছাড় দিলেই কি হবে? বর্তমান সময়ে ডিএলএড ছাড়া তো প্রাইমারিতে নিয়োগ পাবে না, বা আপার প্রাইমারিতেও নিয়োগ পাবে না। এমনকি ইন সার্ভিস টিচার, তাদেরকেও আমরা দেখেছি ডিএলএড কিন্তু করিয়ে নেওয়া হয়েছে একটা সময়ে। তাহলে বর্তমান সময়ে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা নতুন করে পাস করতে চলেছে, সংখ্যাটা যাই হোক না কেন, তাদের প্রত্যেকেরই কি ডিএলএড করা রয়েছে? কি মনে করেন আপনারা? আপনারা কিন্তু জানাবেন যে সত্যিই তো দাদা, এই বিষয়টা কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর হতে চলেছে। যারা নতুন করে পাস করবে তাদের তো অধিকাংশরই দেখা যাবে ডিএলএড করা নেই। যদি ডিএলএড করাও থাকে তাহলেও সেই সংখ্যাটা হবে খুবই সীমিত। হ্যাঁ, একদমই কিন্তু এটা বাস্তব। কারণ আমাদের পশ্চিমবঙ্গে মোট ডিএলএড সংখ্যা রয়েছে প্রায় 2 লক্ষের কাছাকাছি। সেখানে দাঁড়িয়ে নতুন করে যদি আরও 60,000 মতো ক্যান্ডিডেট থাকে, তারা যে প্রত্যেকেই ডিএলএড প্রশিক্ষিত তেমনটা তো মোটেই নয়। যদি কিছু ক্যান্ডিডেটের ডিএলএড থেকেও থাকে তাহলে সেটা কিন্তু খুবই সামান্য। হ্যাঁ, আমরা তর্কের খাতিরে মেনে নিলাম সেই সংখ্যাটা 1,000-2 থেকে 1,005। চলো আমরা 5,000ই ধরে নিলাম, একটু বেশি বেশি করেই ধরি। এবার প্রশ্ন হলো, সেই সংখ্যাটা যদি 5,000ও হয় বা 10,000ও হয়, হলো 10,000, তাহলে 42,000-এর যে নিয়োগটা হয়েছিল তার ওপরে কি প্রভাব পড়বে সেটা আগে জেনে নিই, তারপরে আসি চলতি নিয়োগের ব্যাপারে। 42,000-এর নিয়োগের ক্ষেত্রে কিন্তু আদালত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, যারা অলরেডি চাকরি করছে অর্থাৎ নিয়োগ পেয়ে গেছে তাদের ওপরে কিন্তু কোনো প্রভাব পড়বে না। আবারও জানিয়ে দিই, 42,000-এ যারা চাকরি করছে অর্থাৎ বহু আগে যারা নিয়োগটা পেয়ে গেছে তাদেরকে কোনো রকমভাবে ডিস্টার্ব করা হবে না, এটা কিন্তু আদালত পরিষ্কার জানিয়ে দিচ্ছে। অর্থাৎ 42,000-এর যে প্যানেল সেখানে কিন্তু এক বিন্দু আঁচড় দেওয়া হবে না, অর্থাৎ কারো সেখান থেকে চাকরি হারাতে হবে না। নতুনভাবে সে 2,000 ক্যান্ডিডেট পাস করুক আর 1 লক্ষ ক্যান্ডিডেট পাস করুক, যাই পাস করুক না কেন, তার মধ্যে প্রত্যেকে ডিএলএড থাকুক না থাকুক কোনো বিষয় কিন্তু এখানে আসবে না। যারা 42,000 প্যানেলে চাকরি করছে তাদের চাকরি কিন্তু সুরক্ষিত, অন্তত এই কারণটার পরিপ্রেক্ষিতে। এবার আসি চলতি নিয়োগ। হ্যাঁ, যারা নতুনভাবে পাস করবে তারা তো অবশ্যই দাবি করবে যে আমাদেরকে নতুন নিয়োগের সুযোগ দেওয়া হোক। দাবি তো করাটাই স্বাভাবিক, আমি এখানে থাকলে আমিও দাবি করতাম। তো সেক্ষেত্রে কি হতে পারে? এবার চলতি নিয়োগে যারা ইন্টারভিউ তোমরা দিচ্ছ, তোমরা যে চিন্তিত হয়ে পড়ছো, তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি। নাম্বার 1, এই যে ক্যান্ডিডেটরা নতুন করে পাস করতে চলেছে, কত টেট দিয়েছিল এরা? 2014 টেট। 2014 টেট যদি দিয়ে থাকে তাহলে তারা কি সকলেই নিউ সিলেবাসের ক্যান্ডিডেট, অর্থাৎ নিউ সিলেবাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছিল, নাকি ওল্ড সিলেবাসে দিয়েছিল? তোমরা ম্যাক্সিমাম জনই বলবে যে হ্যাঁ, তা তো দাদা ঠিকই বলেছো। এই যে 14 টেটে পাস করা ক্যান্ডিডেট, এদের মধ্যে বেশিরভাগ সংখ্যাটাই কিন্তু ওল্ড সিলেবাসের ক্যান্ডিডেট। আর ওল্ড সিলেবাসে তখন স্টার মার্ক বলে আমরা জানতাম কাকে? 75% নাম্বারকে। সেটা কজন পেত একটা স্কুলে? তোমরা বলবে দাদা একটা স্কুলে এমন আছে একজনও পেত না, একটা স্কুলে 1জন 2জন বা 3জন পেত। হ্যাঁ, এটাই কিন্তু বাস্তবতা। তখন সিলেবাসটা এমনই ছিল, মেধার কোনো কমতি না থাকা সত্ত্বেও কিন্তু ক্যান্ডিডেটরা বেশি পার্সেন্টেজ নম্বর পেত না। অর্থাৎ 75%, সেটাই কিন্তু মানে বিরাট বিরাট বড় ব্যাপার কিন্তু ছিল। আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তারা কিন্তু পেত আরও কম।
অর্থাৎ তারা কিন্তু একাডেমিকে পিছিয়ে থাকবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যেখানে বর্তমান সময়ে আমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকেই দেখছি 80 আপ, 80, 85, 88 এরকম পার্সেন্টেজ নম্বর পেতে। তো চলতি নিয়োগের যে নিয়ম সেটা অনুসারে যদি আম নিয়োগটা হয় এবং ৬ নম্বর পেয়ে তাদেরকে পাস করার ফলে ইন্টারভিউতে বসার অনুমতি দেওয়াও হয়, তাহলেও দেখা যাবে তারা কিন্তু একাডেমিকে পিছিয়ে থাকবে, অর্থাৎ তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা প্রায় থাকবে না বললেই চলে। আর যদি নতুন নিয়মে নিয়োগ হয়, অর্থাৎ যেখানে তোমার কি টেট, টেটে ৫-এর পরিবর্তে রাখা হবে ২৫ বলা হচ্ছে, সেক্ষেত্রে তাদের তো আর চাকরি পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। কেন? কারণ কোনো রকমে তারা ৬-এর মধ্যে ৬ বা ৫ বা ৪ বা ৩ পেয়ে পাসটা করবে। অর্থাৎ টেটে যে ২৫ নম্বর থাকবে সেখানে তারা পাবে কিন্তু সবথেকে কম নম্বর। অর্থাৎ তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা থাকবে না বললেই কিন্তু চলে। আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারলাম যে ৪২,০০০-এর প্যানেল, সেখানে যেহেতু আদালত পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে না, এই প্যানেলে যারা চাকরি করছে তাদের কোনো রকম সমস্যা হবে না, তাদেরকে কোনো রকমভাবে ডিস্টার্ব করা হবে না, এখান থেকে যত ক্যান্ডিডেটই পাস করুক না কেন। আর চলতি নিয়োগে হ্যাঁ, যদি সুযোগটা দেওয়াও হয় বা আগামী কোনো নিয়োগের সুযোগ দেওয়াও হয়, সেক্ষেত্রে দেখা যাবে প্রথমত ডিএলএড করা নেই বলে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আটকে যাবে। তাছাড়া বয়স পার হয়ে গেছে, বহু ক্যান্ডিডেট আটকে যাবে, বা বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও এই মুহূর্তে আবার নতুনভাবে প্রিপারেশান নেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। আর তাছাড়া দ্বিতীয় কথা, একাডেমিকে তারা পড়বে পিছিয়ে, বা টেটের ওয়েটেজ বাড়ানো হলেও তারা পড়বে পিছিয়ে, অর্থাৎ তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা সেটাতে কিন্তু থাকবে প্রায় নায়ের বরাবর। অর্থাৎ তারা চাকরিটা কিন্তু পাবে না বললেই চলে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে, যদি পুরো বিষয়টা তোমরা বুঝতে পারো, অবশ্যই বলবো তোমাদের বন্ধুদের জন্য ভিডিওটি শেয়ার করো। আর অবশ্যই তোমরা একটা করে লাইক করে যেও যদি ভিডিওটি ভালো লাগে বা পুরো বিষয়টা তোমাদের বোঝাতে পারি। আর কমেন্টে জানিও তোমাদের ব্যক্তিগত মতামত।